সবুজ বাংলা, সবুজ বাংলা। দেশের ও দেশের বাইরে টিভি সেটের সামনে বসে থাকা সকল দর্শক ও কৃষক ভাই ও বোনেরা, সবাইকে আমি আজমেরি মুমু আমার ও আমার জিটিভির পক্ষ থেকে জানাই ভালোবাসা, সম্মান ও শুভেচ্ছা। সবুজ বাংলা। আজকের মূল অনুষ্ঠান সাজানো হয়েছে পাট ও পাটজাত দ্রব্য সম্পর্কীয় বিষয়গুলো নিয়ে। আমাদের দেশের অর্থনীতির ভিত্তিই রচিত হয় পাটকে ঘিরে। পাকিস্তান আমলে বৈদেশিক মুদ্রার 3 ভাগের 2 ভাগ আসত পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে। দেশ স্বাধীন হওয়ার পর পাট ছিল প্রধান অর্থকারী ফসল। এখনো পাট আমাদের প্রধান অর্থকারী ফসল। আর পাট ও পাটজাত পণ্য রপ্তানি দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জন হয়। তবে পাটের ঐতিহ্য হারাতে বসেছিল। আজকে আমরা বাংলাদেশের পাট শিল্পের একটি সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, পাট ও বস্ত্রমন্ত্রী, পাট ব্যবসায়ী, পাট শ্রমিক কে কি ভাবছেন সে বিষয়গুলো নিয়ে সাজিয়েছি আমাদের আজকের একক প্রতিবেদন। পাটের ব্যবহার নিশ্চিত করা, পাটকে বহুমুখীকরণ। আজকাল সারা বিশ্বে যেহেতু পরিবেশ নিয়ে বেশি আলোচনা হচ্ছে, পাটের থেকে পরিবেশ বান্ধব আর টেকসই তন্তু আর কোনোটাই হতে পারে না। আমি আজকে যে শাড়িটা পরে এসেছি এটা কিন্তু পাট থেকে তৈরি। জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বছরে একটি দিন হলেও পাটের তৈরি শাড়ি পরেছেন। তিনি পাটের শাড়ি পরে গর্ব করে বলেছেন, এটা পাটের শাড়ি। তিনি যখনই দেশ শাসনের দায়িত্বে এসেছেন সব সময়ই এদেশের পাটের উপর দিয়েছেন যথোচিত গুরুত্ব ও ব্যক্তিগত আবেগ ও অঙ্গীকার। তারই প্রেরণায় আবার তৈরি হবে আমাদের পাটের স্বর্ণযুগ। মাননীয় প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিতে পাটের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার এবং পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে এই মর্মে অনুশাসনও দিয়েছেন। পাটটা হচ্ছে সব থেকে পরিবেশ বান্ধব একটা জিনিস, আর সেটাকেই আমরা কিন্তু ভালোভাবে কাজে লাগিয়ে সারা বিশ্বে আমরা আমাদের একটা ভালো অবস্থান সৃষ্টি করতে পারি এবং বাজারটা আমরা আবার তৈরি করতে পারি, বাজার উদ্ধার করতে পারি। 2009 সালের আগে বিগত জোট সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া সব পাট কল চালু করেছিলেন। এতে সরাসরি 40,000 মানুষের পুনরায় কর্মসংস্থান সৃষ্টি হয়। দীর্ঘদিন এই খালিশপুরে 40 বছরের চাকরি করি আমরা। মিল বিএনপি সরকার বন্ধ করে দেয়, আওয়ামী লীগ সরকার আমাদের বকেয়া পয়সা পরিশোধ করে দিয়া আবার পুনরায় চালু করে দিয়েছে। আমরা সেই সকলে মিলে আমরা কাজকর্ম করে খাইয়ে ফিরে আমরা ভালো আছি। সৌভাগ্যবান স্বর্ণসূত্র পাট নকল আঁশের বৈরিতা আর প্রতিযোগিতার ফেলার টোপ বা প্রতিকূলতা মোকাবেলা করার চেষ্টা করছে। আমাদের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হলেও প্রকৃত মূল্য সংযোজন বিবেচনায় পাটই নেতৃত্ব স্থানীয়। বিশ্বের 120 দেশে যায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য। কৃত্রিম আঁশের কুহেলিকা কেটে যেতে শুরু করবে, আসবে সোনালী দিন, সোনালী আঁশ। বিগত 2 থেকে 3 দশকে পরিবেশ সচেতনতার আন্দোলন তীব্র হওয়ায় কৃত্রিম আঁশ থেকে বিশ্ববাসী মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। বিশ্বের পরিবেশ আন্দোলনে এসেছে নতুন গতিবেগ, সঞ্চারিত স্বর্ণালী প্রত্যাশা। বিশ্বব্যাপী দিন দিন বাড়ছে পাটের চাহিদা, বৈচিত্র্যপূর্ণ হচ্ছে পাট শিল্পের ব্যবহার। আধুনিক প্রযুক্তির সমন্বিত গবেষণার ব্যবহারিক বৈচিত্র্যের ফলে পাট এখন পরিবেশ সচেতন বিশ্বে এক আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ কাঁচামাল। পাট দিয়ে তৈরি হচ্ছে মিহি সুতা ও টুইন বস্ত্র, চটের বিভিন্ন মোড়ক, পারপলি, দেওয়াল আচ্ছাদন, গালিচা, বিভিন্ন ধরনের হস্ত ও কারুশিল্প। পাটের বস্তা, বাজারের থলে, জিওটেক্স, পাট পাতা থেকে অর্গানিক ও নিরাপদ চা, পাট খড়ি থেকে চারকল, শৌখিন সামগ্রী, কার্পেট ও কার্পেটের ব্যাগ, বিভিন্ন ধরনের রশি, ক্যানভাস, এমনকি উড়োজাহাজের উপকরণও। আমাদের কমপক্ষে 10 ধরনের শ্রেণীকরণ আছে। এর মধ্যে আমরা অফিস ইকুইপমেন্ট করি। অফিস ইকুইপমেন্ট ছাড়া গার্ডেনিং, ফ্লোর কাভারিং, ফ্যাশনেবল ব্যাগ, লেডিস ব্যাগ এবং উপহার সামগ্রী এর প্রাধান্যই বেশি। মেয়েরা যে আজকাল শাড়ি পরে, এই শাড়ি কিন্তু পাটের তৈরি শাড়ি আছে এবং ফ্যাশনেবল যে ডিজাইন ড্রেস আমরা এগুলো পাটের মাধ্যমে করতে পারি। তা আমরা এই ইউজটাকে, এই ব্যবহারটাকে আমরা আরও বিস্তৃত করতে চাই, সম্প্রসারণ করতে চাই এবং সেই লক্ষ্যে
জেডিপিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পৃথিবীতে এমন উদ্ভিদ আর দুটি নেই যার বৈশিষ্ট্য একদিকে যেমন কৃষিতে, অন্যদিকে তেমনি শিল্পে। বাংলার ইতিহাস মানেই পাটের ইতিহাস। ব্রিটিশরা এদেশের কৃষককে ধ্বংস করে দিয়েছিল নীল চাষ করে, আর পাটকে তারা করেছিল হরণ। বাংলার পাট নিয়ে গড়ে উঠেছিল ড্যান্ডি সহ স্কটল্যান্ডের বহু শহর ও নগরী। ওই সময়ে এদেশের উদ্যোক্তারা পাট শিল্পে জড়িত হলেও পাট কলগুলো স্থাপিত হল পশ্চিম বাংলায়। শিল্পের দিক দিয়ে এগিয়ে গেল পশ্চিম বাংলা। এরপর দেশ ভাগ হল হিন্দুস্তান আর পাকিস্তান। পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশেই উৎপাদন হয় পাট। সেই 50-এর দশকেই দেশে পাটকল স্থাপন শুরু হয়ে যায়। 60 সালের পূর্বেই সারা দেশে 30টির ওপরে পাটকল স্থাপন হয়। আদমজি জুট মিল হয় বিশ্বের সবচেয়ে বড় পাটকল। প্রাদেশিক স্বায়ত্তশাসনের আন্দোলনের অর্থনৈতিক ভিত্তি ছিল এদেশের পাট। ঐতিহাসিক 6 দফা কর্মসূচি ঘোষণাকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, পাকিস্তানের বিদেশি মুদ্রার 3 ভাগের 2 ভাগই অর্জিত হয় পাট থেকে। পাট চাষিকে পাটের ন্যায্য মূল্য তো দূরের কথা, আবাদি খরচটাও দেয়া হয় না। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাট শিল্পের উন্নয়নে সর্বোচ্চ তাগিদ দেন। 1972 সালে সারা দেশের 78টি পাটকলকে জাতীয়করণ করে নেন। তাঁর স্বপ্নের সোনার বাংলার অর্থনীতির বুনিয়াদ ছিল এই পাট। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর পাট শিল্পকে বিলাসীকরণের নামে ধ্বংস করা হয়। এছাড়াও কৃত্রিম আঁশের উদ্ভব, তীব্র প্রতিযোগিতা আর জাহাজ সংকটের ফলে স্বাধীন দেশের সোনালী স্বপ্ন আঁশ বিবর্ণ হয়ে গেল। 2002 সালে বিশ্বের সর্ববৃহৎ পাটকল আদমজি জুট মিল বন্ধ করে দেয়া হয়। ফলে নেমে এলো সোনালী আঁশের এক বিষাদময় অন্ধকার যুগ। শুধুমাত্র পাট শিল্পের কারণে খুলনা পায় শিল্প নগরীর খ্যাতি। খুলনা অঞ্চলে গড়ে ওঠে 20টিরও অধিক বড় জুট মিল। বঙ্গবন্ধু এই পাটকে নিয়ে তিনি আন্দোলন করেন এবং আমরা জনগণ ছিলাম তার সঙ্গে একমত হয়েছিলাম। 6 দফার মধ্যে পাটের কথা উল্লেখ ছিল। সুতরাং পাট একসময় আমাদের কি স্বর্ণমূল্য ছিল তখন সেই সময়, কিন্তু আস্তে আস্তে টেকনোলজি অনেক ডেভেলপ করার পরে প্লাস্টিকের আবির্ভাব হওয়ায় একসময় পাটের বাজার একেবারেই অচল হয়ে গিয়েছিল। পাটকে ঘিরে তৈরি বড় বড় নৌকা, বড় বড় জাহাজ, বড় বড় পাট গোডাউন। খুলনার ভৈরব নদীর 2 পাশ দিয়ে গড়ে ওঠে পাটকে ঘিরে কয়েকশো প্রতিষ্ঠান। সেনহাটি থেকে দিঘলিয়া পর্যন্ত নদীর ওপারে 102টি পাট গোডাউন ছিল। 70 ও 80-র দশকে এই এলাকাটা পাট ছাড়া আর কিছুই চোখে পড়ত না। কি কারণে শেষ হয়ে গেল এই সম্ভাবনাময় শিল্প কারখানা? আজ কেবলই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পোড়া ইটের দেওয়ালগুলি। ডাঙায় পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে পাট পারাপারের সেই নৌকাগুলো। রাজনৈতিক দূরদর্শিতার অভাব আর অতি লোভী ব্যবসায়ীরা কিভাবে নিঃশেষ করে দিয়েছে এই এলাকাটাকে। হাজার হাজার মানুষের সমাগম থাকার কথা ছিল কর্মব্যস্ততায়, অথচ রাতের বেলা শিয়াল, বেজি আর জন্তুরা বসবাস করে এই অট্টালিকাগুলোতে। এই ইউনিয়নে 102টো গোডাউন ছিল। আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে ওই ডাইন দিকে, বাম দিকে, সব দিকে গোডাউন ছিল। তারা ব্যবসা করত, ব্যাংকের টাকা আনতো, এনে তারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তারা থাকতো, সম্পত্তি অন্য জায়গায় তৈরি করতো। পিছনের যে গোডাউনটা দেখে আসলেন, যে জায়গায় খালি জায়গা, ওইটাই আগুন ধরে গিয়েছিল। বঙ্গবন্ধু নিজে লোক পাঠাইছিল দেখার জন্য ঘটনা কি দেখে গেছিল। তারপর তার গোডাউন ওঠে নাই, ওই নিয়ে কেস চলছে। তো চলছে। পাকিস্তানি দালাল আজ এই বাংলাদেশে খেলছে, যারা আজ আমার পাটের গুদামে আগুন লাগায়। পাটের গুদাম বাংলার সম্পদ। আমি যেটা মনে করি, যে জন্য এই গোডাউনগুলো নাই, এর জন্য দায়ী আছে ব্যাংক আছে। বিক্রির ক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ী ছিল, বিদেশের আমাদের সুনাম ক্ষুণ্ণ করেছে। তারা পাটের ওই যে বেল ছিল, 5 মনের বেল, ওই বেলের মধ্যে ইট ঢুকাই দিয়ে ওজনে বাড়াই দিত। তো এর ক্লেম আসার পরের থেকে আস্তে আস্তে পাট তারা মানে কিনা বাদই দিয়ে দিল। পাট মানে বাংলাদেশ, আর বাংলাদেশ মানে সোনালী আঁশ, এমন কথা সারা বিশ্বে পরিচিত করা যায়, তেমন একটি চেষ্টা থাকবে আমাদের। চলুন খুলনা অঞ্চলের পাটকলগুলোর অবস্থা জেনে আসি।
পাটটা এমন একটা আমাদের ফসল, যে ফসলটা দিয়ে আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী যে জীবন রহস্য উন্মোচন করছেন, আপনার দেশের মাটিতে 2বারও পাটের ফসল প্রয়োজন হতে পারে, করা লাগতে পারে বিদেশের চাহিদা মেটানোর জন্য। তাহলে কী করতে হবে? তাহলে বীজ, আমি ব্যবসায়ী, আমি আমদানি করতেছি, করে আমি লাভ করতেছি, এটা ঠিক আছে, কিন্তু আমি চাইবো যে পাট মাননীয় বস্ত্র পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, পাট অধিদপ্তরের নেতৃত্বে যারা পাট গবেষণা কেন্দ্র আছেন তাদের তত্ত্বাবধানে আমাদের দেশের চাষিদেরকে ভর্তুকি দিয়ে পাটের বীজ উৎপাদনের জন্য পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের সুযোগ্য বিজ্ঞানীরা পাটের জৈব রহস্য জিনোম সিকোয়েন্স আবিষ্কার করে ফেলেছেন। আবার বাংলাদেশের নিষ্ঠাবান কৃষি বিজ্ঞানীরা কম করে 27টি উচ্চ ফলনশীল ও উন্নত জাতের পাট উদ্ভাবন করেছেন। পাটের বালাই দমনেও তাদের সাফল্য বিপুল। এখন নতুন একটা পলিথিন ব্যবহার করা হয়েছে, যেটা আসলে মাটির সাথে মিশে যাবে, এটা কখনোই পলিথিনের মতো সমস্যার সৃষ্টি করবে না। এমন একটি পণ্য যার কিছুই ফেলা যায় না, সেটা কেন লোকসান হবে? আমরা লোকসান শুনতে চাই না। লাভজনক কিভাবে করা যায়, কিভাবে করতে হবে, সেটা দেখতে হবে। বঙ্গবন্ধু 1972 সালে 78টি পাটকলকে জাতীয়করণ করে নিয়েছিলেন বাংলাদেশ পাটকল কর্পোরেশন নামে। সেই 78টি পাটকলের মধ্যে এখন টিকে আছে মাত্র 27টি। এর মধ্যে 22টি পাটকলে পাটজাত পণ্য উৎপাদন হয়। সরকারি পাটকলগুলো কেবলই লোকসান আর লোকসান দেখিয়ে যাচ্ছে। তারা যেন লোকসান দেখানোর প্রতিযোগিতায় নামছে। সরকার কোনোভাবেই বুঝতে পারছে না পাটকলগুলো এত লোকসানে কেন। বেসরকারিভাবে গড়ে ওঠা 272টি পাটকল, অধিকাংশ বেসরকারি পাটকলগুলো ভালো করছে। প্রাইভেট পাটকলগুলো লাভে থাকলে সরকারি পাটকলগুলো কেন লোকসানে? সরকারের বিভিন্ন জায়গা আছে যেখান থেকে পাটগুলো কিনে তারা রাখে। মিল থেকে সেখানে কিছু লোকজনকে ওইখানে ডিপুটেশনে পাঠানো হয়। আমরা জানি ওই সময় তারা তাদের লোক দিয়ে তারা নিজেরা ইনভেস্ট করে ওই পাটগুলো তারা কিনে রাখে, এবং সেই পাটগুলো তারা 1000 থেকে শুরু করে 1200 টাকা কিনে রাখে। পরবর্তীতে যখন ওই পাটের দাম 2000-2500 টাকা হয়, তারা তখন পাট কেনে। যারা একদম বিজিএমসির একদম সরাসরি যারা রয়েছেন কর্তা ব্যক্তিরা, তারা এই দুর্নীতির সাথে সরাসরি সম্পৃক্ত। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মজুরি কমিশন সময় মতো বেতন ভাতা, চাকরি থেকে অবসরে যাওয়ার পর তাদের পাওনাদি না পেয়ে খুব মানবেতর জীবনযাপন করছে খুলনা অঞ্চলের পাটকল শ্রমিকরা। আজকে এত কষ্ট সহ্য করা যায় না। বাল বাচ্চা যখন বলে মা হয়েছে ভাত খাচ্ছে, আচ্ছা এক মুঠে ভাত চাইতে গেল, এক মুঠে ভাত কেউ দেয় না বাল বাচ্চাটা। কই চাকরি করো না, তো এই চাকরি করে কি করলাম বাবা? আপনারা বলেন। বাল বাচ্চা গেলে, ও মা আজ আমার পরীক্ষার টাকা লাগবে, কেন দাও নাই? তুমি চাকরি করো না বাবা, বিল দেয় নাই, তাই চাকরি ছাড়িয়ে দাও। বাবা চাকরি ছাড়িতে যাবো কোথায়? আমাদের চাকরি ছাড়ার কোনো কথা নাই, তাহলে আমরা কিভাবে বাঁচবো? না খাইয়ে ডিউটি করতেছি। আমাদের এই মিলে 45 বছর ভর্তি, জান জৈবন সব শেষ করে দিচ্ছি এই মিলের মধ্যে। তাও আমরা ঠিক মতন আমাদের বিল নাই, বেতন নাই। সন্তান যদি টাকার বিনিময়ে মারাই যায়, এই টাকা দিয়ে আমি কি করব তখন? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বলবো যে আমরা যাতে খেয়ে পরে বাঁচতে পারি, আমাদের সেই ধরনের পদক্ষেপ নিয়ে আমাদেরকে জুট মিলগুলোকে স্বাবলম্বী করবে। 50 বছর চাকরি করে আমি কোনো টাকা পয়সা পেলাম না। সত্যিকার বলতে গেলে আসলে দুঃখের কাহিনী। এখন মিসম্যানেজমেন্ট হওয়ার কারণে আসল কথা, আমরা যদি সত্যিকার লাভ করতে পারতাম, সত্যিকার লাভ করতে পারতাম, আর লাভের টাকা দিয়ে নিশ্চয়ই তাদের যা যা পাওনা সব কিছু শোধ করতে পারতাম। পাওনাগুলি সরকারের সঙ্গে বসে আলাপ করতে হবে। আমাদের একদিকে শ্রমিকের পাওনা, আরেকদিকে অতীতের পাওনাগুলি, এগুলো সবগুলি মিলিয়ে আমাদের একটা ডিসিশনে যেতে হবে কিভাবে আমরা করবো এগুলি। আবার সরকারি জুট মিল যখন বেসরকারি খাতে লিজ দেওয়া হয়, ওই মালিকের এই মিলের প্রতি মহব্বত কম থাকে, কারণ সবকিছু রেডি থাকে, কোনো স্থাপনা তৈরি করতে হয় না। সে ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ পায়, সেই ঋণের অর্থ এই খাতে কম ব্যবহার করে বিলাসী জীবনযাপন করার চেষ্টা করে। যে ধরনের ঘটনা ঘটেছে খুলনা অঞ্চলের আফিল জুট মিল, সোনালী জুট মিল ও এজাক্স জুট মিলে, জুট মিলের শ্রমিকদের মানবেতর জীবনযাপন ও বুক ফাঁটা আহাজারি। আমি 6 সপ্তাহ আগের 8 সপ্তাহের বিল পাই নাই, এখনো বাকি করেছি, তাও আমরা না খেয়ে থাই, তাও একটা বিল পাই নাই। আমাকে এই
কথা কাকে বলবো? আমাদের এলাকার নির্বাচিত এমপির কাছে আমাদের দাবি, আমাদের এই প্রাণপ্রিয় শ্রমিকদের বাঁচানোর জন্য এগিয়ে আসুন। খালি ট্যাঙ্কি যায়, যাই আনলোড করে চলে আসছি, চলবে না। এগুলো করলে আসলে আমরা সতর্ক হলে আসলে আমরা লাভজনক প্রতিষ্ঠানে, লাভ না হোক আমরা নিজেরা খেয়ে পরে, অর্থাৎ মিল শ্রমিকদের কথা বলতেছি, খেয়ে পরে মিল সমান সমান জায়গায় থাকলেও তো আমাদের লাভ। খুলনার এজাক্স জুট মিলটি সরকারিভাবে চালু হয় 1972 সালে। পরে মালিকানায় যায় এই মিলটি। গত সরকারের আমলে মিলটি বন্ধ হয়। 2000 শ্রমিকের মধ্যে 1500 শ্রমিকের পাওনা পেয়েছে, বাকি শ্রমিকরা পাওনা টাকা পাচ্ছে না। এখনো শ্রমিকদের পাওনা আছে 12 কোটি টাকা, ব্যাংক ঋণ আছে 85 কোটি টাকা। মিলটির গোডাউনগুলো স্থানীয় প্রভাবশালীরা দখল করে মিলের মধ্যে রাসায়নিক সারের স্তূপ জমিয়ে রেখেছে। আমরা দেখেছি কয়েক কোটি ব্যাগ জমা আছে। নদীতে জাহাজে রাসায়নিক সার আসে, সেগুলো এই মিলের মধ্যে প্যাকেটজাত হয়। কে বা কারা এই কাজগুলো করছে সে সম্পর্কে কেউ আমাদের কাছে মুখ খুলেনি। আমরা ওখানে কাজ করি, লেবার লোকজন, আমাদের রোজার কন্ট্রাক্টরও আর এই একই কন্ট্রাক্টর। এই প্রায় 1 বছর কাজ করে খাচ্ছি। এই জায়গায় মাল রাখতেছেন, এটা কার জায়গা? এটা তা আমরা কেমনে করব? বিভিন্ন কোম্পানি আছে, কন্ট্রাক্টরের মাধ্যমে আসে। আমার কাজ আছে যে আমরা কাজ করি, কন্ট্রাক্টর আমরা কাজ করি, আমার কাজ ওই জায়গায় আছে, তোমরা চলো আমরা করি। জননেত্রী শেখ হাসিনা তিনি এই ক্ষমতা আসার পরে আমাদেরকে মজুরি কমিশন দিল 2700 টাকা বেসিক। আমরা খুব সুন্দর পরিবেশে চলতে লাগলাম। ইতিমধ্যে এই মিলটাকে বিক্রি করে ফেললো বাবলা সাহেব মান্নান সাহেবের কাছে। উনি আমাদের খুব আশ্বস্ত করলো এসে যে আমি এই মিল কিনেছি, তোমাদের কোনো পাওনা দিনা থাকবে না, যা কিছু আছে আমি 3 মাসের ভিতরে শ্রমিকের সমস্ত পাওনা দিনা দেব। এই মিল আপনাদের, এই মিল আপনারাই চালাবেন, আমি আপনাদেরকে যত রকম সহযোগিতা অর্থ আমরা দেবো, যাতে মিলটা আপনারা সুন্দর পরিবেশে চালাতে পারেন। দেখা গেল উনি এসে মিল তো একদিনও চালালো না, একদিন তালাও খুললো না। কিছু লোকের পয়সা দিছে, যেমন আমার 16টা সার্ভিস ছিল, 20টা সার্ভিস টাকা দেয় উনি, আমিও টাকা পাইছি, আমার 16টা সার্ভিস ছিল কমিশনের আওতায়। এই টাকা পাওয়ার পরে আজ যে সমস্ত শ্রমিক যারা 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা পাবে, তারা আজও পর্যন্ত টাকা পায় নাই। অনেক শ্রমিক না খেয়ে দুঃখে দুঃখে তারা মারা গেছে। বর্তমান সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, পাট চাষি, ছোট বড় পাট ব্যবসায়ী ফড়িয়া, পাট পরিবহন ব্যক্তিগণ, গোডাউন মালিকগণ, জুট প্রেস মালিকগণ, পাট ব্যবসায়ী, বেসরকারি পাটকল মালিক, সরকারি পাটকলের সিবিএ নেতা, বিজেএমসি কর্তৃপক্ষ, পাট মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় সহ সবাই এক হয়ে কাজ করে পাট শিল্পের উন্নয়ন করতে চায়। আগে তো আমার রানিং বেতনটা দিতে হবে, রানিং বেতনটা দেওয়ার পরে মজুরি কমিশন চিন্তা করবে। এই জন্য আমার মজুরি কমিশন চিন্তা করার আগে রানিং টাকাটা দিয়ে নিয়ে আগে, যাতে এখন পেটে ভাত নেই, পেটে ভাতের টাকাটা এখন রানিং যারা মাসে বেতন পাচ্ছে না তাদের তো সমস্যা বেশি, এগুলিকে আমার ঠিক করতে হবে না, তারপর মজুরি কমিশনে বসবো আমরা। খুলনা অঞ্চলের জুট মিলগুলো সরজমিনে ঘুরে এসে জুট মিলের শ্রমিক, সিবিএ নেতা, মিলের কর্মচারী কর্মকর্তা, জুট মিলের প্রকল্প প্রধানগণ, পাট ব্যবসায়ী, প্রাইভেট জুট মিলের মালিকগণ, এলাকার সচেতন মানুষ সহ প্রায় শতাধিক মানুষের সাথে কথা বলার সময় যে বিষয়গুলো তারা তুলে ধরেছেন সেগুলো হলো: প্রতিটা পুরাতন ও সরকারি জুট মিলের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের সুবিধার্থে বেশ কিছু অবকাঠামো এবং অঙ্গ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, যার যাবতীয় খরচ জুট মিল ফান্ড থেকে বহন করা হয়, যেগুলো অন্য মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করা যেতে পারে। যেমন প্রাইমারি ও মাধ্যমিক স্কুলগুলো শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করা হলে কিছুটা খরচ সাশ্রয় হবে। পাট শিল্পকে বাণিজ্যিক শিল্প খাত থেকে কৃষি শিল্প খাতে আনতে হবে। মিলের আশেপাশের রাস্তাঘাট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করলে বেশ খরচ কমবে। জুট মিলের আবাসিক এলাকায় ব্যবহৃত বিদ্যুৎ বাণিজ্যিক রেট মুক্ত করে আবাসিক রেট নির্ধারণ করতে হবে। পাট চাষ এলাকাগুলোতে পাটের আঁশ ছাড়ানো প্রযুক্তি নির্ভর প্লান্ট গড়ে তুলতে হবে। এতে করে ভালো মানের আঁশযুক্ত পাট পাওয়া যাবে। সরাসরি পাট চাষিদের ভর্তুকি বা প্রণোদনা দিতে হবে। পাট চাষিকে ন্যায্য মূল্যে পাট ক্রয়ের 100% নিশ্চয়তা দিতে হবে। জুট মিল ঘাটেই পাট ক্রয়ের ব্যবস্থা করতে হবে। বেল পাট কেনা বন্ধ করে
লুজ পাট কিনতে হবে। বেল পাটের মধ্যে নিম্নমানের পাট, বালু, মাটি এমনকি ইট ঢুকিয়ে ওজন বৃদ্ধির প্রমাণ আছে অনেক। খুলনার ভৈরব নদীর পূর্ব তীরে সেনহাটি থেকে দিঘলিয়া পর্যন্ত 102টি পাট গোডাউন ছিল। এখন 8 থেকে 10টি চালু রয়েছে। বাকি জায়গায় কিছু স্থাপনা আছে, কিছু ফাঁকা জমি আছে। এই সম্পদকে জুট ডাইভার্সিফিকেশন কারখানা স্থাপন করে শতাধিক পাট ও পাটজাত পণ্য উৎপাদন করা যায়। মিলের চাহিদা মতো পাট ক্রয়ের পর উদ্বৃত্ত পাট বিদেশে রপ্তানি করতে হবে। জুট মিল বন্ধ হওয়ার জন্য প্রকৃতপক্ষে দায়ী কারা সেটা খুঁজে বের করতে হবে। বেসরকারি মিলের সরকারি লোন যায় কোথায়, মালিকপক্ষ এই টাকা নিয়ে কি করে, এগুলো খতিয়ে দেখতে হবে। ক্ষেত্র বিশেষে পাটকল কর্তৃপক্ষকে পাটজাত পণ্য বিক্রি করার ব্যবস্থা নিতে হবে। বিজেএমসিতে যোগ্য লোকের প্রচণ্ড অভাব। পাটকলের উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করছে অনেকে। বিগত দিনে জুট মিল প্রকল্প প্রধানদের মধ্যে অনেকেই নিজের স্বার্থের জন্য মিলকে সামনে এগিয়ে নিতে পারেনি। এগুলো খতিয়ে দেখতে হবে ও বিচারের আওতায় আনতে হবে। শ্রমিকদের বাসা থেকে মিলের সিবিএ নেতাদের বাসাটা অন্যরকম। অনেক নেতা 5 থেকে 6টা রুম দখল করে নিজে 1-2টো রেখে বাকিগুলো ভাড়া দেয়। অনেকে রুম বা বাসা অ্যালটমেন্ট নিয়ে অন্যকে ভাড়া দেয়। এগুলো বন্ধ করতে হবে। পাট গোডাউন বা জুট মিলে আগুন মানে পাট শিল্প শেষ হয়ে যাওয়া। এই সত্যটা ব্যক্তি স্বার্থের কাছে হার মেনেছে। এই ধরনের কর্মকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রাখতে হবে। পাট চাষি, ফড়িয়া, পরিবহন, গোডাউন, জুট প্রেস, পাট ব্যবসায়ী, বেসরকারি পাটকল মালিক, সরকারি পাটকল, বিজেএমসি, পাট মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সবাই এক হয়ে কাজ করে পাট শিল্পের উন্নয়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে বাংলাদেশের পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রণয়ন হয় 2010-এ। এই আইনের বাস্তবায়ন সেভাবে হচ্ছে না। এ আইন বাস্তবায়ন হলে শুধু এ দেশেই পাটের ব্যবহার বাড়বে না, অন্যান্য পরিবেশ সচেতন দেশেও এ আইনের প্রভাব পড়বে। পাটের মূল্য স্থিতিশীল রেখে কৃষককে পাটের ন্যায্য মূল্য পেতে সরকার সচেষ্ট থাকবে। একই সাথে পাটের রপ্তানি বাজার সম্প্রসারণ, সরকারি ও বেসরকারি পাটকলগুলোর আধুনিকায়ন, পাট খাতে দক্ষ জনবল সৃষ্টি করা এবং সফল অংশীজনদের মধ্যে আরও নিবিড় যোগাযোগ ও সম্পর্ক গড়ে তোলার নানামুখী উদ্যোগ নেওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নেক নজর আছে পাট শিল্পের উপর। বর্তমান সরকারের বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, পাট চাষি, ছোট বড় পাট ব্যবসায়ী, গোডাউন মালিকগণ, জুট প্রেস মালিকগণ, বেসরকারি পাটকল মালিক, সরকারি পাটকলের সিবিএ নেতা, বিজেএমসি কর্তৃপক্ষ, পাট মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় সহ সবাই এক হয়ে কাজ করে পাট শিল্পের উন্নয়ন করতে হবে। বাংলাদেশের পাট বিশ্বমান। সবজি, মাছ, মুরগি, হাঁস, গরু, ছাগল পালনকারী প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনাদের সমস্যা আপনারা আমাদের লিখে জানান। আমরা আপনার সমস্যার সমাধান দেবার চেষ্টা করব। আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন করতে পারেন 839102-1-5 ও 01938835-809 এই নম্বরে। ইমেল করতে পারেন sobujbangla@gazitv.com। আজ আমাদের হাতে আর সময় নেই। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। নদী, পুকুর, খাল, বিলে মাছ, বনে বনে ফল ভরা গাছ, ফসল ভরা মাঠ। সবুজ বাংলা, সবুজ বাংলা, সম্পদে ভরা। সবুজ বাংলা, সবুজ বাংলা, সম্পদে ভরা।